আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর চ্যাপ্টার 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এই চ্যাপ্টার পড়ে আসছিলাম। আজকে আমাদের এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। যারা গত দুইটি ক্লাস দেখেছো তারা জানো আমরা গত দুইটি ক্লাসে হিসাব রক্ষণের জন্য আমাদের সম্পদ বা স্থায়ী সম্পদ বলতে কি বোঝায়, অপচয় বলতে কি বোঝায় এবং অপচয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আমরা বিশেষভাবে 5টি পদ্ধতির কথা আলোচনা করেছি। এক হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, 3 নম্বর হচ্ছে একক প্রতি উৎপাদন পদ্ধতি, 4 নম্বর দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি, আর 5 নম্বর ছিল বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। তাহলে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আমার অপচয় নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা এই অপচয় সংক্রান্ত অপচয় নির্ণয় এবং অপচয় সংক্রান্ত হিসাব রক্ষণ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে এই অপচয় সংক্রান্ত হিসাব রক্ষণ আলোচনা করার জন্য আমরা একটা প্রবলেম দেখব, তারপরে সেটার সলিউশন করব। তাহলে তোমরা স্লাইডে দেখো, এখানে একটা প্রবলেম দেয়া আছে। আমরা যেহেতু তোমাদেরকে একটা বই সাজেশন করেছি, অর্থাৎ 3টা বই সাজেশন করেছি, এর মধ্যে আমরা বলেছি আমরা বিশেষভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দীপক কুমার বিশ্বাস, যেটা মিলেনিয়াম পাবলিকেশন থেকে প্রকাশ, সেই বই ক্লাসে ফলো করতেছি। তাহলে সেই বইয়ের সৃজনশীল উদাহরণ 22 দেখো তোমরা। 2010 সালের 1 জানুয়ারি তারিখে ফারহান অ্যান্ড কোং 2,60,000 টাকায় একটি মেশিন ক্রয় করলো। উক্ত মেশিনের পরিবহন খরচ বাবদ 4,000 টাকা এবং বসানোর খরচ বাবদ 6,000 টাকা নগদে প্রদান করা হলো। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 8 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ক নাম্বার রিকোয়ারমেন্ট, সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করো। খ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথম 3 বছরের জাবেদা দাখিলা। আর ঘ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে মেশিন হিসাব, অপচয় হিসাব ও পুঞ্জীবিত অপচয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো আমি সংক্ষেপে সেই ইনফরমেশনগুলো বোর্ডে আমি উঠাইতেছি, যাতে পরবর্তী পুরা সময় আমরা সেই ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারি এবং বোঝানোর জন্য। আমাদের এখানে মেশিনের ক্রয় হিসাব, ক্রয় মূল্য দেয়া আছে 2,60,000 টাকা। এর সাথে সাথে উক্ত মেশিনের পরিবহন বাবদ খরচ 4,000 টাকা এবং বসানো অর্থাৎ সংস্থাপন ব্যয় হচ্ছে 6,000 টাকা। তাহলে পরিবহন 4,000 টাকা আর সংস্থাপন ব্যয় হচ্ছে 6,000 টাকা। তোমরা জানো স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কোনো সম্পত্তি ক্রয় করার পর থেকে সেই সম্পত্তি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ, সকল খরচ সেই স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ হবে এবং স্থায়ী সম্পত্তির মূল্যের সাথে যোগ হবে। তাহলে আমাদের সম্পত্তি অর্থাৎ যন্ত্রপাতি বা মেশিন আমরা ক্রয় করেছি 2,60,000 টাকায়। এখন মনে করো আমরা চিটাগং থেকে আমরা একটা মেশিন ক্রয় করলাম 2,60,000 টাকায়। আমাদের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর। তাহলে চিটাগং থেকে গাজীপুর নিয়ে আসার খরচ মনে করো 4,000 টাকা, আর আমাদের ফ্যাক্টরিতে সেটা সংস্থাপন করার জন্য আরও 6,000 টাকা ব্যয় হলো। তাহলে আমার সংস্থাপনের পরে সেই মেশিনটা ব্যবহার উপযোগী হবে। তাহলে এই সংস্থাপন করার পর্যন্ত যত খরচ, সকল খরচ আমার মেশিনের ক্রয় মূল্যের সাথে যোগ হবে এবং মেশিনের মূল্যের সাথে যোগ হবে।
তাহলে আমাদের এই মেশিনের মূল্য হবে 2,60,000 এবং 6 আর 7 হলো 2,70,000 টাকা। তাহলে 2,70,000 টাকা হচ্ছে মেশিনের মূল্য। এখন বলছে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 8 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ 8 বছর আমার ব্যবহার করার পরে এই মেশিনের মূল্য থাকবে 20,000 টাকা। তাহলে আমি যদি 20,000 টাকা বাদ দিই তাহলে 2,50,000 টাকা আমি 8 বছরে ব্যবহার করব। তাহলে 2,70,000 টাকায় আমি মেশিনটা অর্জন করলাম। এরপর 8 বছর ব্যবহার করলাম। 8 বছর ব্যবহার করার পরে আমার এই মেশিনের মূল্য রয়ে গেল 20,000 টাকা। তার মানে 8 বছরে আমি ব্যবহার করলাম কত টাকা? 2,50,000 টাকা। তাহলে 8 বছরে আমার এই 2,50,000 টাকা অপচয় হিসাবে দেখাইতে হবে। তাহলে আমাদের প্রথম ক নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করো। তোমরা জানো সরল রৈখিক পদ্ধতিতে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয়ের ফর্মুলা তোমরা জানো। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সম্পত্তির মূল্য বা ক্রয় মূল্য। এখানে যেহেতু ক্রয় মূল্যের সাথে আরো অন্যান্য খরচ যোগ করা আছে, এই জন্য আমরা এখানে সম্পত্তির মূল্য লিখলাম। সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর নিচে হচ্ছে সম্পত্তির সম্ভাব্য আয়ুষ্কাল। তাহলে সম্পত্তির মূল্য হচ্ছে এখানে 2,70,000 টাকা আর ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। আয়ুষ্কাল হচ্ছে 8 বছর। তাহলে আমার প্রতি বছর অপচয় হবে, আমি 2,50,000 টাকা, এটাকে যদি আমি ভাগ দিই 8 দিয়ে তাহলে আমার দাঁড়াবে 31,250 টাকা। তাহলে আমার বার্ষিক অপচয় হচ্ছে 31,250। স্লাইডটাই করে দেন। তাহলে আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট ছিল বার্ষিক সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্যকরণ। এখন অপচয় আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছর যে অপচয় হবে প্রতি বছর একই পরিমাণ অপচয় হবে। তাহলে এখানে আমাদের প্রথম বছর অপচয় 31,250, অর্থাৎ প্রতি বছর অপচয় হবে 31,250। তারপর 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল প্রথম 3 বছরের জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা এই যে অপচয় নির্ধারণ করলাম, গত ক্লাসগুলোতে কিন্তু আমরা শুধুমাত্র অপচয় নির্ধারণ করা শিখেছি, যে আমি সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ধারণ করব, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ধারণ করব, এভাবে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ধারণ করব সেই বিষয়গুলো আমরা শিখেছি, কিন্তু সেটাকে কিভাবে হিসাবভুক্তকরণ করব সেটা আমরা শিখি নাই। তাহলে আজকের ক্লাসে আমরা এটা হিসাবভুক্তকরণ শিখব। অর্থাৎ 2 নম্বর রিকোয়ারমেন্ট প্রথম 3 বছরের জাবেদা দাখিলা। তাহলে হিসাবভুক্ত শুরু হয় আমার জাবেদার মাধ্যমে। তাহলে খ নম্বর রিকোয়ারমেন্ট তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা
ক্রেডিট টাকা, উপর হবে ফারহান অ্যান্ড কুং জাবেদা। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথম 3 বছরে জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমাদের মেশিনটা ক্রয় করছে 2010 সালের 1 জানুয়ারি। তাহলে তারিখের এখানে হবে প্রথম 2010 এর জানুয়ারি 1। তাহলে মেশিন সংক্রান্ত 3 বছরের জাবেদা যদি আমরা দেখাই, তাহলে 2010 সালের 1 জানুয়ারি যখন মেশিনটা সে ক্রয় করলো, তো ক্রয় করার সময় সে 2,60,000 টাকা নগদ টাকা প্রদান করছে। এরপর 4,000 টাকা পরিবহন খরচ বাবদ এবং পরবর্তীতে আরও 6,000 টাকা সে সংস্থাপন ব্যয় বাবদ খরচ করছে। তার মানে মোট 2,70,000 টাকা। এখন এই যে 2,70,000 টাকা সে খরচ করলো, এর বিপরীতে সে একটা মেশিন পাইল। তাহলে আমরা এটার জন্য জাবেদা দেব মেশিন হিসাব ডেবিট 2,70,000 টাকা, দেন নগদান হিসাব ক্রেডিট 2,70,000 টাকা। আর তোমরা জানো যে কোনো জাবেদা মানে হচ্ছে তার একটা ব্যাখ্যা দিতে হয়, যে এই জাবেদাটা আমরা কেন দিলাম সেই ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে যেহেতু আচ্ছা, তাহলে আমরা বললাম যেহেতু নগদ টাকায় মেশিন ক্রয় করা হলো। এখন বলতে পারো যে স্যার আমরা তো শুধু ক্রয় করি নাই, আমরা তো মেশিন ক্রয় করার পরে এটা পরিবহন ভাড়া দিছি, এরপর সংস্থাপন ব্যয় দিছি। তাহলে আমি যদি মেশিন হিসাব 2,60,000 টাকা লিখতাম, পরিবহন খরচ 4,000 টাকা লিখতাম, সংস্থাপন খরচ 6,000 টাকা লিখতাম, তাহলে হবে কিনা? না, তাহলে হবে না। কারণ হচ্ছে তখন আমার সম্পত্তির মূল্যটা হবে 2,60,000 আর বাকি দুইটা হবে খরচ। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে সম্পত্তি ক্রয় করার পর থেকে আমার সংস্থাপন পর্যন্ত অথবা ব্যবহার উপযোগী করা পর্যন্ত, সংস্থাপন করার পরেও যদি আরও কোনো খরচ হয় ব্যবহার উপযোগী করার জন্য, সেটাও আমার সম্পদের অংশ হিসাবে সম্পদের সাথে যোগ হবে। এই জন্য আমরা মেশিন হিসাব লিখছি 2,70,000 টাকা। আর সবগুলোর জন্যই যেহেতু আমার নগদ টাকা দিতে হয়েছে, সেই জন্য আমরা নগদান হিসাব ক্রেডিট করলাম। আর ব্যাখ্যায় ইচ্ছা করলে তুমি আরও বিস্তারিত ব্যাখ্যা লিখতে পারো যে মেশিন ক্রয় করা হলো এবং এর পরিবহন ও সংস্থাপন ব্যয় সম্পাদন করা হলো। আমরা সংক্ষেপে লিখছি, তো সংক্ষেপে লিখলেও হয়ে যাবে। এরপর আমার আর কি জাবেদা হবে? আমাকে বলছে 3 বছরের জাবেদা দেখাও। তো 2010 সালের 1 জানুয়ারি আমি মেশিন সংস্থাপন করলাম বা মেশিন কিনলাম, এটার জন্য আমি জাবেদা দিলাম। এরপর 2010 সালের ডিসেম্বর এর 31 বছর শেষে আমি এই সম্পত্তির উপরে যত টাকা অপচয় ধার্য করছি সেই অপচয়ের জন্য আমাকে জাবেদা দিতে হবে, অর্থাৎ অপচয়টা হিসাবভুক্ত করতে হবে। তাহলে অপচয়ের জন্য আমি কি জাবেদা দেব? অপচয় এটা আমার একটা খরচ, তাহলে খরচ হলে ডেবিট হয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে অপচয় হিসাব ডেবিট। কত টাকা? 31,250 টাকা। আমার যেহেতু বার্ষিক অপচয় 31,250। তারপর পুঞ্জীবিত অপচয় ক্রেডিট 31,250। তাহলে আগে প্রথম দিকে আমরা যখন জাবেদার অপচয়ের জাবেদা শিখছি বা শেখানো হইতো,
তখন বলা হতো অবচয় হিসাব ডেবিট আর সম্পত্তি হিসাবটাকে আমরা ক্রেডিট করতাম। অর্থাৎ এখানে যেহেতু মেশিনের অবচয়, আমরা বলতাম অবচয় হিসাব ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট। তাহলে এইটা হচ্ছে সরাসরি পদ্ধতি, অর্থাৎ সরাসরি আমার সম্পদটাকে হ্রাস করে দেওয়া, কমায় দেওয়া। তাহলে অবচয় হিসাব ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট। এখন সম্পদটা যদি মেশিন হয় তাহলে মেশিন হিসাব ক্রেডিট, সম্পদটা যদি যন্ত্রপাতি হয় তাহলে যন্ত্রপাতি ক্রেডিট, সম্পদটা যদি আমার আসবাবপত্র হয় তাহলে আসবাবপত্র ক্রেডিট। অর্থাৎ যেই সম্পত্তির অপচয় ধার্যকরণ করব সেই সম্পত্তির আমি হ্রাস করব। এখন এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব আমরা বলতেছি যে আমরা আরেকটা পদ্ধতি হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। অবচয় ধার্য করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমরা নিচে লিখতেছি আবার মুছে দেব। অবচয় ধার্য করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর 2 নম্বর হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। তাহলে সরাসরি পদ্ধতিতে আমরা কি করি, অপচয় হিসাবকে ডেবিট করি আর সম্পদ হিসাবটাকে ক্রেডিট করি। আর সঞ্চিতি পদ্ধতিতে আমরা অবচয় হিসাবকে ডেবিট করি, অবচয় সঞ্চিতিকে ক্রেডিট করি। তাহলে আমরা এখানে সরাসরি পদ্ধতিতে অবচয়ের জাবেদা দেই নেই, আমরা দিচ্ছি কিসের পদ্ধতিতে, পুঞ্জীভূত অবচয় অর্থাৎ সঞ্চিতি পদ্ধতিতে অবচয়ের হিসাবভুক্তকরণ করছি। তাহলে বর্তমান নিয়মে আসলে IAS 1 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের সঞ্চিতি পদ্ধতিতেই অবচয় ধার্যকরণ করতে হয়। কাজেই সরাসরি পদ্ধতিটা এখন আমরা আর শিখি না, এটা আগে একসময় শেখানো হইতো, এই জন্য আমরা আলোচনা করলাম। তাহলে এইখানে আমাদের আমরা বলছি জাবেদা দিছি কিন্তু জাবেদার ব্যাখ্যা দিইনি, তাহলে আসলে এইখানেও আমাদের জাবেদার একটা ব্যাখ্যা দিতে হবে। তাহলে ব্যাখ্যা কি হবে, যেহেতু মেশিনের অবচয় ধার্য করা হলো, যেহেতু মেশিনের অবচয় ধার্য করা হলো। এখন এই 2010 সালের 31শে ডিসেম্বর আমাকে আরও একটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে এই যে অবচয় হিসাব, অবচয় হিসাব এটা একটা নামিক হিসাব অথবা খরচ হিসাব। আমাদের বছর শেষে সকল খরচ হিসাবকে বা সকল নামিক হিসাবকে ক্লোজ করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়, ভ্যানিশ করে দিতে হয়। অর্থাৎ এই খরচ হিসাবগুলোকে আমাকে বন্ধ করে দিয়ে আমাকে ইনকাম স্টেটমেন্টে বা আয় সারাংশতে স্থানান্তর করতে হয়। তাহলে এই খরচ হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য আমি আরেকটা জাবেদা দেব, আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা, 31,250 টাকা। যেহেতু অবচয় খরচ আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে বছর শেষে প্রথম হচ্ছে আমি যখন মেশিন কিনবো সেই মেশিন ক্রয়ের জন্য জাবেদা দিব, এরপর আমি বছর শেষে সেই সম্পত্তির অবচয় ধার্য করার জন্য জাবেদা দেব, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর সেই অবচয় খরচ হিসাবটাকে আবার আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য আমি যে আরেকটা জাবেদা দেব, আয় সারাংশ হিসাব ডেবিট,
অপচয় হিসাব ক্রেডিট। তোমরা জানো আয় সারাংশ বা ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট বা লাভ ক্ষতি হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সবগুলো একই নাম। তাহলে আমরা যখন আয় সারাংশ করি অথবা ইনকাম স্টেটমেন্ট বা লাভ লোকসান হিসাব করি, আমরা অপচয় হিসাবকে কোথায় দেখাই? আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে দেখাই। তাহলে এই যে আমরা এখানে জাবেদা দিলাম আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, তাহলে এটা যখন এই জাবেদা যখন আমি এটা ট্রান্সফার করব তখন আমার আয় সারাংশ হিসাবের ডেবিট পাশে যাবে কি নামে? অপচয় নামে। আমরা যখন অপচয় বা কোনো জাবেদাকে খতিয়ানে পোস্টিং দিই, খতিয়ানে ট্রান্সফার করি, তখন কি হয়? আমার যেমন অপচয় হিসাব যখন আমি করব, তাহলে অপচয় হিসাব এর ডেবিট পাশে যাবে কি নামে? বিপরীতটা পুঞ্জীভূত অপচয় নামে। এইভাবে আমি আয় সারাংশ ডেবিট পাশে যাবে অপচয় হিসাব নামে। তাহলে আমার বলছে 3 বছরের জাবেদা দেখালে দেখাও। তাহলে প্রথম বছর জানুয়ারির 1 তারিখ আমার মেশিন ক্রয়ের জন্য জাবেদা, ডিসেম্বরের 31 তারিখ আমার অপচয় ধার্য করার জন্য জাবেদা, এবং এই অপচয় খরচটাকে আমার আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য জাবেদা। এরপর 2011 সাল, 2011 সালের 1 তারিখে আমার কোনো জাবেদা হবে না, যেহেতু 1 তারিখে আমার কোনো ট্রানজ্যাকশন হয়নি। তাহলে জাবেদা কখন হবে? একেবারে ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ আমার 2011 সালের অপচয় ধার্য করার জন্য এখন জাবেদা দেব বা অপচয় হিসাবভুক্ত করার জন্য। তাহলে 2011 সালে আমার অপচয় কত হবে? তাহলে 2010 সালে যে অপচয় ছিল 2011 সালে আমার এই অপচয়ই হবে। তাহলে 2010-এ ছিল 31,250, এখনো একই। তাহলে আমার জাবেদা কি হবে? অপচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা পুঞ্জীবিত অপচয়ের পাশে আরো একটা শব্দ লিখতেছি, সেটা হচ্ছে মেশিন। আচ্ছা, এটা কেন লিখতেছি? অপচয় হিসাব ডেবিট হচ্ছে 2,31,250, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট 31,250 টাকা। এই যে পুঞ্জীভূত অপচয়, তাহলে আমি যখন আসবাবপত্রের অপচয় লিখব তখন কি জাবেদা দিব? আমি দেখব অপচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। মেশিনের যখন জাবেদা দিব অপচয়ের জন্য তখন বলবো আমি অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। দালান কোঠার যখন অপচয়ের জাবেদা দিব তখন বলবো অপচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে অপচয় খরচ এটা আমার খরচ, এইটা আমার সকল সম্পত্তির অপচয় আমার আয় সারাংশ ডেবিট পাশে যাবে বা খরচ হিসাবে আমি দেখাবো। কাজেই এটার মধ্যে আমার কোনো সমস্যা নেই। আমি আসবাবপত্রের অপচয় ধরলেও অপচয় হিসাব, আমি যদি যন্ত্রপাতির অপচয় ধরি তাহলেও অপচয় হিসাব, যদি দালান কোঠার অপচয় ধরি তাহলেও অপচয় হিসাব বা অপচয় খরচ হিসাব, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এই পুঞ্জীবিত অপচয় হিসাব এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে আমি কোন সম্পত্তির পুঞ্জীভূত অপচয় রাখতেছি সেটা আমাকে স্পেসিফিক বলতে হবে। এই যে পুঞ্জীভূত অপচয়, আমি যদি এখানে মেশিন না লিখতাম তাহলে এই পুঞ্জীভূত অপচয়টা কোন সম্পত্তির পুঞ্জীভূত অপচয় সেটা কিন্তু বোঝা যেত না, কারণ অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট, এটা মেশিনের ক্ষেত্রে লিখলাম। আবার যদি আসবাবপত্রের ক্ষেত্রেও লিখতাম অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। আবার যদি দালান কোঠার ক্ষেত্রেও লিখতাম অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অপচয়টা কোন সম্পত্তির ক্ষেত্রে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। এখন পুঞ্জীবিত অপচয় কোন সম্পত্তির সেটা আমার বোঝা প্রয়োজন কেন, জানা প্রয়োজন কেন? না বুঝলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমরা যখন ব্যালেন্স শিট করব, উদ্বৃত্তপত্র করব, উদ্বৃত্তপত্রে আমরা কি করি? আমরা সম্পদ থেকে পুঞ্জীবিত অপচয় বাদ দিই। আমি
উদ্বৃত্ত পত্রে কি করব, যখন উদ্বৃত্ত পত্র লিখব তখন মনে করো এই মেশিনের ক্ষেত্রে কি করব, 2010 সালের যখন উদ্বৃত্ত পত্র করব তখন মেশিন লিখব আমি 2,70,000 টাকা মাইনাস পুঞ্জীবিত অপচয় লিখব 31,250। এটা বাদ দিয়ে তারপর আমি 2,38,750 টাকা আমি সম্পদ হিসাবে দেখাবো। আবার 2011 সালের যখন আমি 2011 সালে যখন আমি উদ্বৃত্ত পত্র করব তখন আবার লিখব মেশিন হিসাব বা মেশিন হচ্ছে 2,70,000 টাকা মাইনাস পুঞ্জীবিত অপচয় কত টাকা হবে, 62,500 টাকা। এখন 2011 সালে পুঞ্জীবিত অপচয় 62,500 হলো কিভাবে, আমি মেশিনের জন্য 2010 সালে পুঞ্জীবিত অপচয় রাখছি ক্রেডিট 31,250 টাকা, আবার 2011 সালে পুঞ্জীবিত অপচয় মেশিন ক্রেডিট 31,250। তাহলে দুইটাই ক্রেডিট, আর হিসাব বিজ্ঞানে কিন্তু ক্রেডিটে প্লাস হয়, যোগ হয়। তার মানে আমার পুঞ্জীবিত অপচয় মেশিনের ব্যালেন্স আছে এখন 31,000 প্লাস 31,250, দুইটা মিলে হচ্ছে 62,500 টাকা। তাহলে 2011 সালে যখন আমি মেশিন দেখাবো তখন আমি মেশিন 2,70,000 মাইনাস 62,500, আমি 1,07,500 টাকা মেশিনের মূল্য দেখাবো। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে এখানে যদি মেশিন না লিখি তাহলে এই পুঞ্জীবিত অপচয় কোন সম্পত্তির সেটা আমি কিভাবে বুঝতে পারবো। আমার তো একই প্রতিষ্ঠানে আসবাবপত্রও থাকতে পারে, আমার মেশিনও থাকতে পারে, আমার দালান কোঠাও থাকতে পারে, যন্ত্রপাতিও থাকতে পারে, আরও অনেক ধরনের সম্পদ থাকতে পারে। আমি প্রত্যেকটা সম্পদের জন্য আমি অপচয় ধরি এবং প্রত্যেকটা সম্পদের জন্য আলাদা আলাদা পুঞ্জীবিত অপচয় রাখি। এখন আমি যদি এখানে মেশিন না লিখি তাহলে হয়তো আমি আসবাবপত্র মেশিন থেকে আসবাবপত্রের পুঞ্জীবিত অপচয় বাদ দিয়ে দেব, অথবা হয়তো দালান কোঠার পুঞ্জীবিত অপচয় বাদ দিয়ে দেবো ভুলে। এই জন্য আমাকে পুঞ্জীবিত অপচয়ের পাশে কোন সম্পত্তির পুঞ্জীবিত অপচয় সেই সম্পত্তির নামটা আমাকে লিখতে হবে, যাতে আমি উদ্বৃত্ত পত্রে যখন আমি প্রদর্শন করব তখন সেই সম্পত্তি থেকে নির্দিষ্ট সম্পত্তির পুঞ্জীভূত অপচয়টা বাদ দিতে পারি, অন্য কোনো সম্পত্তির পুঞ্জীভূত অপচয় যাতে আমি বাদ না দিই। তাহলে আমাদের বলছে 2011 সালের জাবেদা। তাহলে আমাদের এখানে জাবেদা করার জন্য আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম, যেহেতু মেশিনের অপচয় ধার্য করা হলো, তাহলে এখানেও একই হবে, অপচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তারপর আবার এই অপচয় খরচটাকে আমার আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য এখন আবার জাবেদা দিব। আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় খরচ হিসাব ক্রেডিট 31,250। তাহলে এখানেও আমার ব্যাখ্যা দিতে হবে একই ব্যাখ্যা, আগে যে ব্যাখ্যা দিছি, যেহেতু একই ধরনের জার্নাল, আমার শুধু সাল ভিন্ন। 2010 সালে যে জার্নাল দিয়েছিলাম 2011 সালে একই জার্নাল। তাহলে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য যেহেতু অপচয় খরচ আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হলো। তারপর
আমার 2012 সাল, যেহেতু আমাকে 3 বছরের জাবেদা করতে বলছে, তাহলে 2010 সালের জাবেদা, 2011 সালের জাবেদা, এরপর 2012 সালের জাবেদা। তাহলে 2012 সালে কি জাবেদা হবে? 12 সালে আমার একই জাবেদা হবে, কারণ 12 সালেও আমার অপচয় হবে 31,250 টাকা। তাহলে 2012 সালে ডিসেম্বরে 31 তারিখ আমি জাবেদা দেব অপচয় খরচ হিসাব ডেবিট 31,250, পুঞ্জীবিত অপচয় মেশিন ক্রেডিট 31,250, এবং এই অপচয়কে আয় সারাংশ হিসাবে স্থানান্তরের জন্য আয় সারাংশ হিসাব ডেবিট 31,250, অপচয় খরচ হিসাব ক্রেডিট 31,250। তাহলে প্রতি বছরই আমার অপচয়ের জন্য একটি জাবেদা এবং অপচয়কে আয় সারাংশ হিসাবে স্থানান্তরের জন্য একটি জাবেদা, এবং একই ধরনের জাবেদা, আর অ্যামাউন্টটাও একই, কারণ হচ্ছে আমার যেহেতু সরলরৈখিক পদ্ধতি, এই জন্য আমার প্রতি বছরে অপচয়ের পরিমাণও সমান। এখন 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে মেশিন হিসাব, অপচয় হিসাব ও পুঞ্জীবিত অপচয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা লিখলাম মেশিন হিসাব। মেশিন হিসাবে আমরা যে ঘর করলাম বা ছক করলাম, তোমরা জানো খতিয়ান করার জন্য 2 ধরনের ছক ব্যবহার করা যায়, একটা হচ্ছে চলমান জের পদ্ধতি আর এটা হচ্ছে টি ছক। তাহলে নিশ্চয়ই এই ঘর থেকে বুঝতে পারতেছো আমরা কোন ধরনের ছক করছি। আমরা করছি চলমান জের পদ্ধতিতে ছক। এখন এই চলমান জের পদ্ধতিতে ছক করার ক্ষেত্রেও তোমাদের আবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে চলমান জের পদ্ধতিতে আমরা তো ব্যালেন্সের করে 2টা ঘর করি, আপনি একটা ঘর করলেন কেন? তাহলে এখন আমি বোঝানোর জন্য বলতেছি, এখানে তোমরা কি করো, ব্যালেন্সের করে 2টা ঘর করো, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ব্যালেন্সের কলামে আসলে 2টা ঘর করা যায়, ডেবিট কলাম ক্রেডিট কলাম, বা ডেবিট ক্রেডিট, আবার একটাও ঘর করা যায়। এখন ডেবিট বা ক্রেডিট যদি আমি কলাম করি তাহলে তো সহজেই বুঝতে পারবো যে এই হিসাবের ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। ডেবিট কলামে যদি আমার ব্যালেন্স বের হয় তাহলে ডেবিট ব্যালেন্স, যদি ক্রেডিট কলামে ব্যালেন্স বের হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স। কিন্তু যদি আমার একটা ঘর থাকে ব্যালেন্সের কলামে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই হিসাবের ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? তাহলে কিভাবে বুঝবো? তাহলে আমাকে বুঝতে হবে আমার যে হিসাবটা আছে হিসাবটা কোন ধরনের হিসাব। আমরা জানি হিসাব হইতে পারে সম্পদ, হইতে পারে দায়, হইতে পারে আয়, হইতে পারে ব্যয়। তাহলে এই সম্পদ এবং দায়, আয়, ব্যয়
এই হিসাবের মধ্যে সম্পদের হিসাব এর ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স। সম্পদের হিসাবের ব্যালেন্স কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। তাহলে আমার এই মেশিন হিসাব কোন ধরনের হিসাব? মেশিন হিসাব হচ্ছে আমার সম্পদ হিসাব। তাহলে এইখানে যে ব্যালেন্সটা বের হবে এটা আমার কোন ব্যালেন্স? এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, কারণ সম্পদের হিসাব ডেবিট হয়। তেমনি ব্যয়ের ব্যালেন্স সবসময় ডেবিট, কারণ ব্যয় হলে ডেবিট হয়। কাজেই যে কোনো হিসাবের ব্যালেন্স এটা যদি ব্যয় হয় তাহলে তার ব্যালেন্সটাও ডেবিট হবে। আর দায় এবং আয় এর ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। দায়ের ব্যালেন্স এবং আয়ের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স। তাহলে যদি আমার যে হিসাবটা সেই হিসাবটা যদি দায় হয় তাহলে তার ব্যালেন্সটা হবে ক্রেডিট, সেই হিসাবটা যদি আয় হয় তাহলে তার ব্যালেন্সটা হবে ক্রেডিট। তাহলে আমি হিসাবের নাম দেখে বুঝতে পারবো যে আমার ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা ব্যালেন্সের কলামে একটা ঘর করতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে দুইটা ঘরও করতে পারি, তাও সমস্যা নেই, সেটা তোমাদের ইচ্ছা। আমি একটা ঘরে আলোচনা করলাম কারণ হচ্ছে তোমরা দুইটা ঘরে অভ্যস্ত, আমরা একটা ঘর করলেও যে করতে পারি এবং কিভাবে আমরা তার ব্যালেন্সটা নির্ণয় করতে পারি বা বুঝতে পারি সেই বিষয়টা আমরা তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্যই আমরা একটা ঘর করছি। তাহলে মেশিন হিসাব কয় বছরের জন্য করতে বলছে? আমার এখানে বছর উল্লেখ করে নেই, বলছে মেশিন হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। যেহেতু আমার খ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে প্রথম 3 বছরের জাবেদা দেখাও, আর যেহেতু আমরা জাবেদা থেকেই আমরা খতিয়ান প্রস্তুত করি, এই জন্য আমরা তাহলে হিসাব এখানে 3 বছরের হিসাবটাই দেখাবো। তাহলে তারিখ 2010 এর জানুয়ারির 1 তারিখ। তাহলে জানুয়ারির 1 তারিখ আমরা কি জাবেদা দিয়েছিলাম? আমাদের জাবেদা 2 নম্বরে আমরা বলছিলাম মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2,70,000 টাকা। তাহলে আমরা যদি সেই জাবেদাটাকে এই নগদ সেই জাবেদাটাকে যদি আমরা এই মেশিন হিসাবে স্থানান্তর করি তাহলে হবে কি? নগদান হিসাব নামে ডেবিট হবে 2,70,000, ব্যালেন্সের করে 2,70,000। এখন ডিসেম্বরের 31 তারিখ, তাহলে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমার এই 2,70,000 এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে অর্থাৎ আমরা যে অবচয় ধার্যকরণ করছি, অবচয়ের সময় আমরা কি জাবেদা দিছি? অবচয় খরচ বা অবচয় হিসাব ডেবিট 31,250 টাকা, পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট 31,250 টাকা। তাহলে অবচয় ধার্য করার কারণে কিন্তু আমরা মেশিনের হিসাবকে ক্রেডিট করি নাই। তাহলে মেশিন আমি ডেবিট করছিলাম 2,70,000 টাকায়, অবচয় ধার্য করছি, এর কারণে মেশিনকে ক্রেডিট করি নাই, অর্থাৎ মেশিনের ভ্যালু যা ছিল আমার হিসাবে তাই লেখা আছে। তাহলে 2011 সাল, 2011 সালে যখন আমি জাবেদা 2011 জানুয়ারিতে আমি ব্যালেন্স বিডি নিয়ে আসবো, তখন আমি আগে যে ব্যালেন্স ছিল সেইটাই নিয়ে আসবো, এর মধ্যে কোনো পার্থক্য হবে না। আবার 2011 পরে 2012 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বিডি আবার 2,70,000।
যেহেতু আমি 3 বছর করতেছি, তাহলে 3 বছর ক্লোজ। তাহলে আমার এখানে আমি 8 বছর পর্যন্ত আমার প্রতি বছর ব্যালেন্স বৃদ্ধি হবে 2,70,000 টাকা। 8 বছর শেষে আমি যদি মেশিনটা বিক্রি করে দিই বা এটাকে ব্যবহার অপ্রচলিত হয়ে গেলে বা অনুপযোগী হয়ে গেলে, যখন আমি মেশিনটা ব্যবহার করা বাদ দিয়ে দেব, তখন আমার মেশিনের ভ্যালু চেঞ্জ হবে বা মেশিনের এই মূল্যটা কমবে। তো যেহেতু আমি প্রতি বছর অবচয় ধরবো 31,250, কিন্তু অবচয় ধরার কারণে আমি মেশিনের হিসাবটাকে কমাইতেছি না, এই জন্য আমার মেশিনের ভ্যালু কিন্তু সবসময় একই থাকতেছে। এখন এই যে মেশিনের ভ্যালু একই থাকতেছে, এটা কেন থাকতেছে, এটাও আরেকটা কারণ আমরা কিন্তু আগে বলছি। কিভাবে বলছি, কখন বলছি? আমরা যখন হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়াইছি, তখন আমাদের নীতিমালার মধ্যে 1 নম্বর ছিল কস্ট প্রিন্সিপাল বা ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বা ঐতিহাসিক ক্রয় মূল্য নীতিতে আমরা বলছিলাম যে এই নীতি বলছে, যখন আমরা কোনো সম্পদ ক্রয় করব, তাহলে যতদিন পর্যন্ত সেই সম্পদটা আমাদের প্রতিষ্ঠানে থাকবে, সেটা সেই ক্রয় মূল্যতেই হিসাবভুক্ত থাকবে, সেটার মূল্যকে আমরা কমাবো না বা বাড়াবো না। তাহলে আমাদের মেশিন হিসাবের ব্যালেন্স সবসময়, মানে এটা একেবারে বিক্রির আগ পর্যন্ত বা ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মূল্যতেই দেখানো থাকবে। এরপর আমাদেরকে বলছে অবচয় হিসাব করার জন্য। তাহলে অবচয় হিসাবে আমরা প্রথম জাবেদা দিছি কখন? 2010 সালের ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বর 31। আমরা কি জাবেদা দিয়েছিলাম? আমরা বলছি অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। তাহলে এখানে অবচয় ডেবিট, তাহলে অবচয় ডেবিট পাশে আসতেছে কি নামে? পুঞ্জীবিত অবচয় মেশিন, মেশিন নামে 31,250 টাকা। তাহলে ব্যালেন্সের করে 31,250 টাকা আসবে। আবার এই 2010 সালের 31 ডিসেম্বর আরেকটা জাবেদা দিয়েছিলাম, সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় খরচ হিসাব ক্রেডিট। তাহলে প্রথম এন্ট্রিতে আমি অবচয়কে ডেবিট করছি, দ্বিতীয় এন্ট্রিতে অপচয়কে ক্রেডিট করছি। তাহলে আয় সারাংশ হিসাব নামে অবচয় হিসাব ক্রেডিট হয়েছে 31,250 টাকা। তাহলে আমার ব্যালেন্স 0। আবার 2011 সালের ডিসেম্বরের 31 তারিখ আমি একইভাবে হিসাবভুক্তকরণ করছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 31,250। তাহলে সেটার জন্য অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট, সেটার জন্য পুঞ্জীভূত অপচয় মেশিন নামে ডেবিট হবে 31,250 টাকা। আর আবার দ্বিতীয় এন্ট্রির জন্য আয় সারাংশ হিসাবের জন্য আমার অবচয় ক্রেডিট হবে 31,250। সরি, এখানে আমার ব্যালেন্স হচ্ছে 31,250 টাকা ডেবিট ব্যালেন্স। আবার আমি ক্রেডিট করে দেওয়ার কারণে আমার ব্যালেন্সটা 0 হয়ে গেল। সেম 2011 জায়গায় আবার 2012 সালে আমি নিচে ডিসেম্বর 31 তারিখ
আবার পুঞ্জীবিত অপচয় এবং আয় সারাংশ নামে এইভাবে আমার আসবে। তাহলে যত বছর অপচয়ের জাবেদা দিব, যেহেতু প্রতি বছর দুইটা জাবেদা দিই, প্রথম জাবেদায় অপচয়কে ডেবিট করি, দ্বিতীয় জাবেদায় অপচয়কে ক্রেডিট করি, কাজে আমার জাবেদার ব্যালেন্স অপচয়ের ব্যালেন্স নীল হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। এরপর আমাকে বলছে পুঞ্জীবিত অপচয় হিসাব করার জন্য। তাহলে পুঞ্জীবিত অপচয় হিসাব, আর পুঞ্জীবিত অপচয় হিসাব এখানে দেখো আমি ব্যালেন্সের ঘরে দুইটা ঘর দিয়েছি, ডেবিট এবং ক্রেডিট। আসলে এখানেও একটা ঘর দিলেও কোনো সমস্যা নেই, আমি প্রথম দুইটা একটা ঘর দিয়ে করাইছি, এখন আমি দুইটা ঘর দিয়ে করাই দিয়েছি যাতে তোমাদের দুইটারই প্র্যাকটিস হয়। এবং বইয়ে সাধারণত আমার মনে হয় দুইটাই দেওয়া আছে সব জায়গায়। তাহলে পুঞ্জীবিত অপচয় হিসাবের জন্য কখন 2010 সাল ডিসেম্বরের 31 তারিখ আমি পুঞ্জীবিত অপচয় ক্রেডিট করছিলাম। কিভাবে? আমি বলছি অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট 31,250। তাহলে ওই হিসাবটা যদি আমি এখানে পোস্টিং দেই তাহলে কি হবে? অপচয় হিসাব নামে বা অপচয় খরচ হিসাব নামে আমার পুঞ্জীবিত অপচয় ক্রেডিট 31,250 টাকা, তার মানে ক্রেডিট ব্যালেন্স 31,250 টাকা। আবার 2011 সালের ডিসেম্বরের 31 তারিখ আমি দ্বিতীয় এন্ট্রি দিছি অপচয়ের জন্য, তখনও বলছি আবার অপচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট 31,250। তাহলে সেটার জন্য অপচয় খরচ হিসাব ডেবিট হবে, মানে পুঞ্জীবিত অপচয় ক্রেডিট হবে। তাহলে আমার পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট ছিল 31,250, আবার আমি পুঞ্জীবিত অপচয় ক্রেডিট করলাম 31,250। তাহলে দুইটার এখন আমার ব্যালেন্স হচ্ছে, দুইটা যোগ করে 62,500 টাকা। এরপর আবার 2012 সাল এর ডিসেম্বরের 31 তারিখ অপচয় খরচ হিসাব। তাহলে 2012 সালের 31 ডিসেম্বর আবার একই এন্ট্রি, অপচয় হিসাব ডেবিট, অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট বা পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে পুঞ্জীবিত অপচয় 31,250। তাহলে আগে আমার ক্রেডিট ব্যালেন্স ছিল 62,500 টাকা, এখন আবার ক্রেডিট হলো 31,250। তাহলে 62 আর 31 হচ্ছে 93,750 টাকা। যেহেতু আমার 3 বছর করতে বলছে তাহলে আমরা 3 বছর করে এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে আমাদের অপচয়ের হিসাবভুক্তকরণের জন্য প্রথমে জাবেদা দিতে হবে, এরপরে এইগুলোকে খতিয়ানে পরিণত করতে হবে বা খতিয়ানে পোস্টিং দিতে হবে। আবার কখনো কখনো তোমাকে সরাসরি খতিয়ানে পোস্টিং দিতে বলতে পারে। তাহলে তুমি যদি জাবেদা দিতে পারো, জাবেদাটা যদি তোমার ক্লিয়ার বুঝতে পারো, তাহলে তুমি সরাসরি
আবেদন না দিয়েও খতিয়ান তৈরি করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।